আসসালামু আলাইকুম। আমরা আজকে সমাধান করব নবম শিক্ষক নিবন্ধন পর্যায়ের কলেজ এবং স্কুল পর্যায়ের সকল বাংলা প্রশ্ন সমাধান। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হলো চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে কি বলে? দেখুন, চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। কি বলা হয়? প্রমিত ভাষা। এরপরে দেখুন, এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ কোনটি হবে? এর চলিত ভাষার রূপ হবে এই রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। এরপরে দেখুন, চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? এর মধ্যে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি সেটি জানতে চাওয়া হচ্ছে। এখানে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। চলিত ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার নেই, অর্থাৎ এটি বৈশিষ্ট্য নয়। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিয়ৎক্ষণ শব্দটির সঠিক চলিত রূপ হলো কিছুক্ষণ। এরপরে দেখুন, কোন বাক্যটি গুরু চণ্ডালী দোষ মুক্ত? কোন বাক্যটি গুরু চণ্ডালী দোষ মুক্ত? এখানে গুরু চণ্ডালী দোষ মুক্ত হলো সে এখন স্কুলে যাবে, অর্থাৎ এখানে কোনো গুরু চণ্ডালী দোষ নেই। ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা হয়? এর উপরে কিন্তু বিগত সালের নিবন্ধনে প্রশ্ন এসেছে, অর্থাৎ সপ্তম এবং অষ্টম কলেজ পর্যায়ে কিন্তু প্রশ্ন এসেছে। ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে লেখা হয় পত্র লেখকের লেখকের স্থান এবং তারিখ, অর্থাৎ পত্র লেখকের হবে লেখকের, পত্র লেখকের স্থান এবং তারিখ লেখা হয়। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দেখুন, আমরা জানি যে গঠন অনুসারে শব্দ মোট দুই প্রকার, অর্থাৎ গঠন অনুসারে শব্দ দুই প্রকার। একটা হলো মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আবার অর্থ অনুযায়ী শব্দ কিন্তু তিন প্রকার। অর্থ অনুযায়ী শব্দ কয় প্রকার? তিন প্রকার। এখানে একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, দুই নম্বর হচ্ছে যোগরূঢ় শব্দ, তিন নম্বর হচ্ছে যৌগিক শব্দ। আবার উৎপত্তি অনুযায়ী শব্দ কিন্তু পাঁচ প্রকার। উৎপত্তি অনুযায়ী শব্দ কিন্তু কয় প্রকার? পাঁচ প্রকার। অর্থাৎ একটি হলো তৎসম বা সংস্কৃত শব্দ, দুই অর্ধ তৎসম শব্দ, তিন তদ্ভব শব্দ, চার দেশি শব্দ এবং পাঁচ বিদেশি শব্দ। এই ছিল দুই, তিন এবং পাঁচ প্রকার শব্দের বিভিন্ন যে গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং উৎপত্তি অনুসারে শব্দ শ্রেণী বিভাগ। আমাদের ক্লাসটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্ট এবং পরীক্ষার আগে ফাইনাল সাজেশন কিন্তু একদম বিনামূল্যে দিয়ে থাকবো। এরপরে দেখুন, কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? অর্থাৎ ভাষার বৈশিষ্ট্য নয়, এটি হবে ইশারা বা অঙ্গভঙ্গি। এছাড়া ভাষার অর্থ দ্বৈতকতা রয়েছে। ভাষার মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি, এটি মানুষের হবে। জনসমাজে ব্যবহারযোগ্যতা রয়েছে ভাষার। এরপরে দেখুন, বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে? এটি একটি বিগত সালের রিপিট প্রশ্ন। এটি প্রথম ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হলো সবুজ পত্র। অর্থাৎ এটি 1914 সালে, এটি 1914 সালে কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। এরপরে দেখুন, কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? আমরা জানি প্রান্তিক বিরাম চিহ্ন মোট তিনটি। দেখুন, এখানে কোলন, কোলন কিন্তু প্রান্তিক বিরাম চিহ্ন নয়। এছাড়া দাড়ি, প্রশ্ন চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটি কিন্তু প্রান্তিক বিরাম চিহ্ন। মোট প্রান্তিক বিরাম চিহ্ন কিন্তু এই তিনটেই। বিগত সালে কিন্তু নিবন্ধনে এটি একটি রিপিট কোশ্চেন, এর আগেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। এরপরে দেখুন, রাবণের চিতা, এটি নিবন্ধনে প্রায় 8 থেকে 9 বার এসেছে। রাবণের চিতা এই বাগধারাটি, আমরা জানি যে রাবণের চিতা চির অশান্তি। এরপর দেখুন, নিচের কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ শুদ্ধ বানান এখানে সান্ত্বনা। সান্ত্বনা বানান কিন্তু আমি এর আগে একটি ক্লাসে এভাবে লিখে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে তয় ব দন্ত নায়িকারে না। এটি কিন্তু একটি রিপিট প্রশ্ন, অর্থাৎ কি রিপিট প্রশ্ন এসেছে কলেজ পর্যায়ে। বিনা পানি কোন সমাস? বিনা পানি শব্দটি একটি বহুব্রীহি সমাস, অর্থাৎ বিনা পানিতে যার, অর্থাৎ বিনা পানি। এই স্পেলিংটা খেয়াল রাখবেন, হয়তো এটি শুদ্ধ বানানোর ক্ষেত্রে কিন্তু আসার মতো একটি প্রশ্ন। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত, এর একটি শুদ্ধ বাক্য। সর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে সর্বরী
সর্বরী শব্দের সমার্থক শব্দ হলো রাত্রি। অর্থাৎ সর্বরী শব্দের আরও কয়েকটি সমার্থক শব্দ হলো রাত্রি, যামিনী, বিভাবরী এবং নিশীথিনী। এগুলো কিন্তু সর্বরী শব্দটির সমার্থক শব্দ। এরপরে দেখুন নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? অর্থাৎ দুটি পদকে সংযোগ করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় পদ সংযোগ চিহ্ন। অর্থাৎ এখানে হাইফেন একটি পদ সংযোগ চিহ্ন। এটি বিগত সালের ষষ্ঠ অথবা সপ্তম কলেজ বা স্কুল পর্যায়ে যে কোনো একটিতে এসেছে, অর্থাৎ এটি একটি রিপিট কোশ্চেন। এরপর দেখুন নদের চাঁদ বাগধারাটির যে অর্থ প্রকাশ করে। নদের চাঁদ এই বাগধারাটি প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। অর্থাৎ সুন্দর ব্যক্তি কিন্তু সে অপদার্থ, নদের চাঁদ বাগধারাটির অর্থ। সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র। এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? কোন সমাসে উভয় পদই বিশেষ্য? এটি হলো দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের উভয় পদই কিন্তু বিশেষ্য। ভাব সম্প্রসারণে ভাবের কি হয়? ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। এটিও একটি রিপিট কোশ্চেন। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এই মতের প্রবক্তাকে? এটি বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা বলেছিলাম, সেখানে কিন্তু প্রশ্নটি এইবারে চলে এসেছে। সমার্থক শব্দ ব্যবহার করলে কি হয়? সমার্থক শব্দ ব্যবহার করলে কি হয়? এটি একটি রিপিট কোশ্চেন। দেখুন সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। বাক্যের গঠনও কিন্তু সুন্দর হয়। অর্থাৎ এজন্য আপনি যদি একটি এসে লেখেন, অর্থাৎ ইংলিশে যদি একটি প্রবন্ধ লেখেন, তাহলে যদি আপনি সমার্থক শব্দ বা সিনোনিম ইউজ করেন বা অ্যান্টোনিম ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি পাবে, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে কিন্তু টিচার ভালো নাম্বার দেবে। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ কী? অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ হলো, এখানে অব্যয় পদের অর্থ হলো প্রধান থাকে। অব্যয় সমাসে অব্যয় পদের অর্থ হলো এটি প্রধান থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। এরপরে দেখুন চলিত ভাষায় নিচের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? চলিত ভাষায় মূলত অনুসর্গ এটির রূপ কিন্তু সংক্ষিপ্ত হয় চলিত ভাষার ক্ষেত্রে। এবার আমরা দেখব যে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ আমরা দেখব। এখানে দেখুন প্রথম প্রশ্ন, নিচের কোনটি মিশ্র শব্দ? আগে আপনাকে জানতে হবে মিশ্র শব্দ কোনটি। দেখুন কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে মিশ্র শব্দ সৃষ্টি হয়। অপশনগুলোর মধ্যে এখানে রয়েছে হাট বাজার, অর্থাৎ এটি হলো বাংলা ফার্সি শব্দের মিশ্রণে তৈরি। হাট বাজার বাংলা ফার্সি শব্দে। এখানে রয়েছে দেখুন অর্থাৎ এখানে রয়েছে শাকসবজি, হেডমাস্টার না, এখানে রয়েছে শাকসবজি। শাকসবজি এটি একটি তৎসম ও ফার্সি উভয় মিশ্র শব্দ। অর্থাৎ এটি হলো কি যে তৎসম ও ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এখানে হাট বাজার শাকসবজি এই দুটি কিন্তু উভয়ই অর্থাৎ মিশ্র শব্দ। তাহলে যদি দুটি প্রশ্নে অর্থাৎ একই অপশন থাকে, তাহলে উপরের কোনটি অর্থাৎ ঘ থেকে উপরের যেটি আগে থাকবে সেটি উত্তর হবে। অর্থাৎ যেহেতু উপরের দিকে রয়েছে খ নাম্বার, অর্থাৎ এখানে যদি আপনি দাগান তাহলে আপনাকে খ নাম্বার দাগাতে হবে। আর যদি কোনো প্রশ্নে দেখেন যে চারটে অপশনে কোনো উত্তর নাই, তাহলে সেটি ফাঁকা রেখে আসবেন, অর্থাৎ গুল্লা ভরাট করার দরকার নাই। এখানে দেখুন বেতার হলো একটি সমাসবদ্ধ শব্দ এবং এখানে রয়েছে হেডমাস্টার। আমরা জানি যে হেডমাস্টার একটি ইংরেজি শব্দ। এরপরে দেখুন মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? আমরা জানি মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হলো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্য অর্থাৎ এই কাব্যটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 সালের বসন্ত রঞ্জন রায় বিধল্লভ কর্তৃক আবিষ্কৃত হয়েছিল। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। তাহলে এটি কত সালে পাওয়া গেছে? অর্থাৎ 1909 সালে। এরপরে দেখুন অম্বর এর প্রতিশব্দ কোনটি? অম্বর এর প্রতিশব্দ হলো আকাশ। অর্থাৎ অম্বরের প্রতিশব্দ এখানে আকাশ।
অম্বরের আরো কয়েকটি প্রতিশব্দ আমরা জেনে নেব। অম্বর এর প্রতিশব্দ বা আকাশের প্রতিশব্দ আমরা আরো কয়েকটি জেনে নেব। যেমন হচ্ছে আপনার যে খগন, নভ, অন্তরিক্ষ, শূন্য বা দুলোক, এগুলো কিন্তু অম্বরের প্রতিশব্দ। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? এখানে অর্ধতৎসম শব্দের উদাহরণ হলো কুৎসিত। কুৎসিত হলো একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ। অর্থাৎ সংস্কৃত ভাষার যে শব্দগুলো কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই শব্দগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ। অপশনগুলোর মধ্যে এখানে কুৎসিত শব্দের একটি অর্ধতৎসম শব্দ। আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে বা বিন্দু মাত্র যদি আমাদের ক্লাসের দ্বারা আপনাদের উপকার হয়, তাহলে আমাদের উপকার স্বার্থে কিন্তু ভাই আপনারা কিন্তু একটি সাবস্ক্রাইব করতেই পারেন, বা এটাও কিন্তু আপনাদের একটি দায়িত্ববোধ এর মধ্যেই পড়ে। চলুন আমরা পরের প্রশ্নটি দেখি। দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দর্শক শব্দের এখানে সঠিক সন্ধি বিচ্ছেদ হলো যে দৃশ যোগ অক। এখানে কিন্তু দেখুন তালবের স্বর নিচে যে একটি হয়সন্ত রয়েছে, তারপরে অক রয়েছে, এটি কিন্তু খেয়াল রাখবেন। পাশ্চাত্য, পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হলো প্রাচ্য। পাশ্চাত্য শব্দের অর্থ হচ্ছে পশ্চিমা দেশীয়, পতিচ্য। অর্থাৎ এখানে শব্দের বিপরীত শব্দ হলো কি? প্রাচ্য। এরপর দেখুন নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয়, এখানে ফটো স্ট্যাট। এছাড়া সমীচীন দুটি দীর্ঘী হবে, বানানটি সঠিক রয়েছে। সান্ত্বনা বানানটি পরীক্ষায় নিবন্ধনে 2 বার এসেছে এ পর্যন্ত, 2 বার রিপিট প্রশ্ন এসেছে। সমীচীন বানানটি শুদ্ধ। এখানে মুমূর্ষ, এটি কিন্তু সকল চাকরি পরীক্ষা মিলে দেখা যাচ্ছে যে হ্যাঁ 500 বারের বেশি এসেছে, আপনারা জানেন। এই বানানটি প্রথমে হচ্ছে রস্যৌ, তারপরে দুর্গু, তারপরে আবার রস্যৌ, এটি দিয়ে মনে রাখতে পারেন। এখানে ফটো স্ট্যাট, এই বানানটি কিন্তু শুদ্ধ নয়, অর্থাৎ ফটো স্ট্যাট বানানটি শুদ্ধ নয়, কারণ ইংরেজি শব্দের বাংলা বানানে মূর্ধন্য প্যাটকাটা মূর্ধন্য সহ ব্যবহৃত হয় না। অর্থাৎ এখানে মূর্ধন্য প্যাটকাটা মূর্ধন্য সহ ব্যবহৃত হয় না। এর শুদ্ধ রূপ যদি আমরা ধরি, এখানে এটি যদি আমরা শুদ্ধ রূপ লিখি, দেখুন এখানে যে ফটো দুনটা স্বর নিচে টয়জা ফেলা আকারে ট, অর্থাৎ এটি কিন্তু হলো ফটো স্ট্যাট। এবার দেখুন পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক অর্থ হলো চিহ্ন বা স্মারক। এটি একটি রিপিট প্রশ্ন। বারান্দা কোন ভাষা থেকে আগত শব্দ? আমরা জানি বারান্দা একটি পর্তুগিজ শব্দ। বারান্দা কি? একটি পর্তুগিজ শব্দ। এছাড়া পর্তুগিজ শব্দ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমি বলছি, আপনারা খাতায় নোট করে রাখতে পারেন। 1 নাম্বার হচ্ছে আলমারি, 2 নাম্বার সাবান, 3 নাম্বার আলপিন, 4 নাম্বার ইস্পাত, 5 নাম্বার ইস্ত্রি, 6 নাম্বার মিস্ত্রি এবং 7 নাম্বার মাস্তুল। অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটি অর্থাৎ অন্যান্য পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ আসা প্রশ্নগুলো আমি বললাম। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হলো সমীকরণ। সমীকরণ একটি পারিভাষিক শব্দ। এখানে যে কয়েকটি পারিভাষিক শব্দ যদি বলি, অর্থাৎ সমীকরণ বা ইকুয়েশন, নথি, অর্থাৎ বা নথি বা ফাইল যেটাকে বলা হয়, ব্যবস্থাপক বা ম্যানেজার, তাদেরকে বলা হয় কি? পারিভাষিক শব্দ। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? কোন ধরনের শব্দে? আমরা জানি যে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা কি? অর্থাৎ সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা, এটি কিন্তু অপ্রয়োজনীয়, অর্থাৎ প্রয়োজন নেই সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা। এরপরে দেখুন কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো ন্যূনতম। দেখুন দন্ত নয় দুগু, তারপরে কিন্তু এখানে জ বেলা রয়েছে, তারপরে দন্ত ন ত ম, অর্থাৎ কি? ন্যূনতম। এরপরে দেখুন সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? এটি একটি রিপিট কোশ্চেন। আমরা জানি যে সমাসের রীতি এটি সংস্কৃত ভাষা থেকে আগত। এরপরে দেখুন উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? এখানে উপমান কর্মধারায় সমাসের উদাহরণ হলো তুষার শুভ্র, এটি হলো একটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। এরপরে দেখুন পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড আসলে প্রাপকের এলাকা, অর্থাৎ যাকে আপনি লিখছেন সেটার এলাকা নির্দেশ করে পোস্টাল কোড। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? এটি একটি রিপিট প্রশ্ন। নদের চাঁদ এই বাগধারাটির অর্থ হলো অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি।
এরপরে দেখুন, বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? এই পত্রকে বলা হয় দলিল পত্র। এরপরে দেখুন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ এখানে শুদ্ধ বাক্য হলো পরবর্তীতে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। পরবর্তীতে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। এটা হলো এখানকার শুদ্ধ বাক্য। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হলো প্রাঞ্জলতা। এরপরে দেখুন, কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? এখানে ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য দেখুন, একাধিক অনুচ্ছেদ থাকতে পারবে ভাব সম্প্রসারণে। বাক্যের পুনরাবৃত্তি না, বাক্যের পুনরাবৃত্তি হতে পারে না, অর্থাৎ এটি হলো বৈশিষ্ট্য নয়। এছাড়া প্রবাদ প্রবচনের ব্যবহার থাকবে, অভিমত প্রদান থাকবে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বাক্যের পুনরাবৃত্তি করা যাবে না ভাব সম্প্রসারণে। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? দেখুন, হুবহু বা একই ব্যবহৃত হওয়া উচিত নয় মূল ছত্র, অর্থাৎ মূল ছত্র কখনোই বা হুবহু উক্তি ব্যবহৃত হওয়া উচিত নয়। একই ধরনের কোশ্চেন কিন্তু ভাব সম্প্রসারণে এসেছে। বিগত সালেও আমরা দেখেছি যে ভাব সম্প্রসারণ থেকে কিন্তু বিগত সালে কিন্তু রিপিট প্রশ্ন হয়েছে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এখানে মূলত ড্যাশ এই বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? আমরা জানি এখানে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটি একটি রিপিট প্রশ্ন, অর্থাৎ এই ধরনের কোশ্চেন নিবন্ধনে প্রায় 8 থেকে 9টি কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছে বাংলা ভাষার জন্ম নিয়ে। এরপরে দেখুন, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? এটিও একটি রিপিট কোশ্চেন, নিবন্ধনে প্রায় 4 থেকে 5 বার এই প্রশ্নটি এসেছে। অর্থাৎ যে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? আমরা জানি যে সাধু ভাষার ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট। বাংলার এরপরে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।